Assalamu alaikum, dear students. Welcome to our channel, Step on to Medicine. Today, our topic is urinary tract infection, UTI. আমরা urinary tract infection শুরু করছিলাম। এর পার্ট 1টা ইতোমধ্যে আপলোড দেওয়া হয়েছে। আজকে আমরা তার লাস্ট পার্টটা আপলোড দিচ্ছি। আমাদের আজকের মূল পার্টটা থাকবে হচ্ছে ম্যানেজমেন্ট অফ ইউটিআই। তো আমরা চলো আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তোমরা সকলেই জানো, প্রতিবারের মতো আজকে আমাদের ক্লাসটি হবে ডেভিডসন 24 এডিশন থেকে। তোমরা যে বক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেভিডসন 24 এডিশনের 601 নম্বর পেজের 18.46 বক্স। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিমিন ফর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখন অ্যান্টিবায়োটিক রেজিমিনের মধ্যে আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন করব, অনেকগুলো পার্টে আমরা এটাকে একটা একটা করে শিখবো ইনশাল্লাহ। দেখো বিভিন্ন সিনারিও দিয়ে আছে এবং এই সিনারিও থেকে আমাদের বিভিন্ন অ্যান্টিবায়োটিকের সিলেকশন এবং ডিউরেশন সবই দেওয়া আছে। তো চলো আমরা শুরু করি। তোমরা সবাই খেয়াল করো, সবার প্রথমে দেওয়া আছে সিস্টাইটিস। আমরা গতদিনই বলছি যদি কারো সিস্টাইটিস এবং ইউরেথ্রাইটিস এতটুকু পর্যন্ত ইনফেকশনটা কনফাইন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলবো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আমাদের ফার্স্ট চয়েস অফ অ্যান্টিবায়োটিক হবে হচ্ছে ট্রাইমেথোপ্রিম অর নাইট্রোফিউরান্টুইন। ট্রাইমেথোপ্রিম অর নাইট্রোফিউরান্টুইন। এটার ডিউরেশন কতদিন হবে? ডিউরেশন হবে হচ্ছে 3 দিন ইন কেস অফ আনকমপ্লিকেটেড পেশেন্ট। যদি পেশেন্টের কোনো কমপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক অফ চয়েস হবে হচ্ছে ট্রাইমেথোপ্রিম অর নাইট্রোফিউরান্টুইন এবং তার ডিউরেশন হবে হচ্ছে 3 দিন। এটা হচ্ছে ফার্স্ট চয়েস। আমাদের সেকেন্ড চয়েস অফ অ্যান্টিবায়োটিক থাকবে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন আমরা অনেকগুলো নিতে পারি, কিন্তু বেস্ট হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। এটার ডিউরেশন কয়দিন হবে? এটার ডিউরেশনও 3 দিন হবে। যদি পেশেন্টটা আমাদের কাছে প্রেগনেন্ট অবস্থায় আসে, অর্থাৎ কোনো একটা প্রেগনেন্ট লেডি আমার কাছে একটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ফিচার নিয়ে আসলো, তার ক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিক অফ চয়েস কী হবে? এটাকে একটু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা জানি আমাদের যে ট্রাইমেথোপ্রিম ছিল বা কুইনোলোন গ্রুপের যে ড্রাগগুলো ছিল সিপ্রোফ্লক্সাসিন, এইগুলো প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। প্রেগনেন্সিতে এদেরকে ইউজ করা যাবে না। তাহলে আমি প্রেগনেন্সিতে ইউজ করার সবচেয়ে সেফ ড্রাগ আমার হাতে, যদি আমি টোটাল অ্যান্টিবায়োটিকের মধ্যে হিসাব করি, আমার হচ্ছে পেনিসিলিন অ্যান্ড সেফালোস্পোরিন। আমরা জানি এগুলো হচ্ছে প্রেগনেন্সিতে সেফ। তো এর মধ্যে সেফালোস্পোরিনের ড্রাগটা যেটা হচ্ছে সেফালেক্সিন, এই ড্রাগটা ইউটিআইয়ের ক্ষেত্রে ভালো রেসপন্স করে। তাই দেখো আমি এখানে হাইলাইট করে রাখছি যে প্রেগনেন্সিতে দুটো ড্রাগের একটা দিতে পারবো, নাইট্রোফিউরান্টুইন অর সেফালেক্সিন, কিন্তু আমরা ইউজ করবো সেফালেক্সিন। নাইট্রোফিউরান্টুইন আমরা ইউজ করবো না। কেন ইউজ করবো না? খেয়াল করো, নাইট্রোফিউরান্টুইনটা হচ্ছে টার্মের দিকেই এটা ইউজ করতে অ্যাভয়েড করা হচ্ছে, ইউজ করা থেকে অ্যাভয়েড করা হচ্ছে, যে টার্মে নাইট্রোফিউরান্টুইন ইউজ না করাই ভালো। তাহলে আমাদের কাছে লাস্ট অ্যান্টিবায়োটিকটা প্রেগনেন্সিতে থেকে যাচ্ছে হচ্ছে সেফালেক্সিন। কয়দিন? 7 দিন। ভালো করে খেয়াল করবা, আমরা কিন্তু যদি অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে আমরা 3 দিন দিয়েছি, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় আসলে পেশেন্টের 7 দিন আমরা ডিউরেশনটা রাখবো, অ্যান্টিবায়োটিক 7 দিন কন্টিনিউ করব। ঠিক আছে, এটা চলে গেল আমাদের সিস্টাইটিস। এখন তোমরা খেয়াল করো, আচ্ছা কোনো পেশেন্টের যদি আমি প্রোফাইলেক্টিভ অ্যান্টিবায়োটিক থেরাপি শুরু করতে চাই ইউটিআই পেশেন্টের ক্ষেত্রে, প্রোফাইলেক্টিক থেরাপি আমি কেন শুরু করতে চাই? পেশেন্টের রিকারেন্সি আমি অ্যাভয়েড করার জন্য বা বিভিন্ন কারণে আমি যদি প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে চাই, তাহলে আমার কাছে কি শিডিউল থাকবে? আগের মতোই ট্রাইমেথোপ্রিম এবং নাইট্রোফিউরান্টুইন, দুইটার যে কোনো একটা আমি এটা কন্টিনিউ চালাতে থাকবো যতদিন পর্যন্ত আমার রিস্কটা সাবসাইড না করবে। আচ্ছা, এরপরে আসো আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অর্থাৎ পাইলোনেফ্রাইটিস হয়, সেক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস অফ অ্যান্টিবায়োটিক থাকবে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। আমরা এর আগে বলছি যে যদি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা
সিপ্রোফ্লক্সাসিন ইউজ করব, কিন্তু তার ডিউরেশন থাকবে হচ্ছে 7 দিন। কিন্তু আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে আমরা সিপ্রোফ্লক্সাসিন ইউজ করব, সেখানে তার ডিউরেশন থাকবে 14 দিন, অর্থাৎ ডাবল। এটা হচ্ছে আমরা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ করব। সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে আমরা আরও অন্যান্য ড্রাগ ইউজ করতে পারি, জেন্টামাইসিন ইউজ করতে পারি, সেফোরোক্সিন ইউজ করতে পারি। যাই ইউজ করি সবার ডিউরেশন হবে 14 দিন। যদি কোনো একটা মেল পেশেন্ট তার এপিডিডাইমে অর্কাইটিস নিয়ে এসে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক চয়েস কী হবে? একই আগের মতোই সিপ্রোফ্লক্সাসিন। কয়দিন? 14 দিন। যদি পেশেন্টটা অ্যাকিউট প্রস্টাটাইটিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, তার অ্যান্টিবায়োটিক চয়েস কী হবে? একই সিপ্রোফ্লক্সাসিন। কয়দিন? 14 দিন। এটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য মনে রাখার জন্য আমি ইজি করে এখানে হাইলাইট করে দিয়েছি সবচেয়ে মোস্ট কমন অ্যান্টিবায়োটিকগুলো এবং তার ডিউরেশনগুলো। খেয়াল করে দেখো, আপার ইউরিনারি ইনফেকশনে আমরা সবসময়ই সিপ্রোফ্লক্সাসিন ইউজ করছি এবং তার ডিউরেশন 14 দিন রাখছি। ঠিক আছে, এটা টোটালি হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক কাভারেজ ইন কেস অফ ইউটিআই। এটা আমাদের অলরেডি শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আসো আমরা যে ড্রাগগুলো ইউজ করলাম তাদের মধ্যে কিছু কিছু ড্রাগের আমরা সাইড ইফেক্ট সম্পর্কে একটু জেনে আসি। আমরা যে ট্রাইমেথোপ্রিম এবং নাইট্রোফিউরান্টুইনের কথা বলছি, এই ড্রাগগুলোর একটা প্রবলেম হচ্ছে, এই ড্রাগগুলো যদি কোনো একটা সিকেডির পেশেন্ট হয়, সেই পেশেন্টের জিএফআর যদি 30 নিচে নেমে আসে, সেই পেশেন্টের ক্ষেত্রে আমি ট্রাইমেথোপ্রিম এবং নাইট্রোফিউরান্টুইন এই দুটো ড্রাগ আমি ইউজ করতে পারবো না। যদি আমি এই দুটো ড্রাগ ইউজ করি, সেক্ষেত্রে পেশেন্টের টক্সিসিটি হওয়ার রিস্কটা অনেক বেড়ে যাবে। এই জন্যই কোনো সিকেডির পেশেন্ট যার জিএফআর 30 নিচে নেমে আসছে, তাদের ক্ষেত্রে আমি হিস্ট্রিটা আগে নিয়ে নিব। যদি এমন থাকে তো সেক্ষেত্রে আমি ট্রাইমেথোপ্রিম এবং নাইট্রোফিউরান্টুইন আমি চয়েস করব না। সেক্ষেত্রে আমি আমার অ্যানাদার যে ড্রাগগুলো আছে সেদিকে আমি শিফট করব। আচ্ছা, আরেকটা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে প্রেগনেন্সিতে সবচেয়ে সেফ ড্রাগ হচ্ছে পেনিসিলিন এবং সেফালোস্পোরিন, এই গ্রুপের ড্রাগগুলো। কিন্তু প্রেগনেন্সিতে আমরা ট্রাইমেথোপ্রিম, সালফোনামাইড, কুইনোলোন, টেট্রাসাইক্লিন এই সকল গ্রুপের ড্রাগটাকে আমরা অ্যাভয়েড করব। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে, ইউটিআই পেশেন্টদেরকে আমরা যখন ইনস্ট্রাকশন দিব, আমাদের অ্যাডভাইসের মধ্যে থাকবে যে পেশেন্ট ডেইলি যেন অ্যাটলিস্ট 2 লিটার ফ্লুইড ইনটেক করে। ঠিক আছে, পেশেন্টের অ্যাটলিস্ট 2 লিটার ফ্লুইড সে ইনটেক করবে, তার জন্য এর থেকে কম না হয়। ওকে, আমরা এতটুকুর মাধ্যমে আমাদের যে ইউরিনারি ইনফেকশনের যে মেইন পড়াশোনা আমরা ডেভিডসন থেকে শেষ করলাম আমাদের গতদিনের ক্লাস এবং আজকের এতটুকু নিয়ে। আমাদের ছোট ছোট আর কয়েকটা টপিক আছে ডেভিডসন থেকে, আমরা অল্প অল্প করে এই টপিকগুলো একটু দেখে যাই। ওকে, এটা হচ্ছে পারসিস্টেন্ট অর রিকারেন্ট ইউটিআই। পারসিস্টেন্ট ইউটিআই মানে হচ্ছে আমি পেশেন্ট আমার কাছে ইউটিআই নিয়ে আসলো, আমি তার ট্রিটমেন্ট শুরু করলাম, শুরু করার পরে আমি কালচার করলাম, কালচার করে দেখছি আমি এখনও অর্গানিজমটা পাচ্ছি। তার মানে ইফ দ্য কজিটিভ অর্গানিজম পারসিস্ট অন রিপিট কালচার ডিসপাইট ট্রিটমেন্ট, এটাকে আমি বলবো পারসিস্টেন্ট ইউটিআই। আর রিকারেন্ট কাকে বলবো? পেশেন্ট ইউটিআই হয়েছিল, আমি ট্রিটমেন্ট দিয়েছি, পেশেন্ট আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছে। যদি পেশেন্টটা এরপরে কোনো একটা সময় আমার কাছে আবার ইউটিআই নিয়ে আসে, হতে পারে অন্য কোনো অর্গানিজম নিয়ে, সেক্ষেত্রে সেই পেশেন্টটাকে আমি বলবো হচ্ছে রিকারেন্ট ইউটিআই। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে পারসিস্টেন্ট ইউটিআই, একটা হচ্ছে রিকারেন্ট ইউটিআই। মনে রাখতে হবে, আমার কাছে পেশেন্ট পারসিস্টেন্ট বা রিকারেন্ট যেই ধরনের ইউটিআই নিয়ে আসুক, এই পেশেন্টদের ক্ষেত্রে আমার একটু থরলি ইনভেস্টিগেশন করা লাগবে যে কেন তার এটা হচ্ছে। স্পেশালি ইন ওমেন, recurrent infection are common and investigation is justified only if infection are frequent. ওমেনদের ক্ষেত্রে রিকারেন্ট ইনফেকশনটা হতে পারে, কিন্তু এটা যদি ফ্রিকুয়েন্টলি হয়, ফ্রিকুয়েন্টের মিনিং কি? যে 3 or more times in a year, এক বছরে 3 বার বা তার থেকে বেশি যদি হয়,
বা একবার হলো সেটা যদি খুব মারাত্মক পরিমাণ সিভিয়ার হয়, ঠিক আছে, আনইউজুয়ালি সিভিয়ার হয়, সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা থরলি ইনভেস্টিগেশন করব। কেন করব? যে রিকারেন্ট ইউটিআই হচ্ছে এর পিছনে কি কোনো আন্ডারলাইং কজ আছে কিনা, এটা আমাকে খুঁজে বের করে তার ট্রিট করতে হবে। কেন করব? যদি না করি তাহলে তার কিছু কমপ্লিকেশন ডেভেলপ করবে। রিকারেন্ট ইউটিআই কমপ্লিকেশন হিসেবে আমাদের পার্মানেন্ট রেনাল ড্যামেজ হতে পারে, অর্থাৎ পেশেন্টের সিকেডিতে চলে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট ইউটিআই থেকে মোটামুটি এতটুকুই কথা। এখন আসো অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া। অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া খেয়াল করে দেখো, আমরা যখন ইউটিআই পড়ছি তখন আমরা ইউরেথ্রাল সিনড্রোম নামে একটা টার্ম ইউজ করছিলাম। সেখানে বলছিলাম যে পেশেন্টের সিমটম থাকবে ইউটিআইয়ের, কিন্তু আমি কালচার কোনো অর্গানিজম পাবো না। এটার একটা ভাইস ভার্সা টার্ম হচ্ছে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া। এটা কি? এখানে আমি অর্গানিজম পাবো। আমি জানি আমি যে কালচারে 10⁵ অর্গানিজম পাই, তাহলে আমি সেটাকে ইউটিআই হিসেবে ডিনোট করতে পারবো। তো পেশেন্টের ক্ষেত্রে আমি 10⁵ অর্গানিজম পাবো পার এমএল অফ ইউরিনে, কিন্তু পেশেন্টটা হেলদি থাকবে, অর্থাৎ তার কোনো সিমটম থাকবে না, অ্যাসিমটোমেটিক থাকবে। এই ধরনের কন্ডিশনটাকে আমরা বলছি অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া। পেশেন্টের সিমটম নাই, কিন্তু পেশেন্টের ইউরিনে ব্যাকটেরিয়া আছে। মেইনলি এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। বাট একটা ভয়ের ব্যাপার হচ্ছে এদের মধ্যে 30% পেশেন্টের পরবর্তীতে কোনো একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে তাদের ইউটিআইটা ডেভেলপ করছে, এবং এটা ইউজুয়ালি 1 বছরের মধ্যেই হয়। কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে এটা ট্রিট করতে হবে। অ্যাসিমটোমেটিক থাকা অবস্থায় আমাদের অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। কাদের ক্ষেত্রে? যদি পেশেন্টটা ইনফ্যান্ট হয়, যদি পেশেন্ট প্রেগনেন্ট ওম্যান হয়, এবং যদি পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটি থাকে। এই 3 ক্ষেত্রে, ইনফ্যান্ট, প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড পেশেন্ট উইথ ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটি, এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে যদিও তাদের অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া আছে। মোটামুটি এতটুকুই। এবার আসো ক্যাথেটার রিলেটেড ব্যাকটেরিয়া। মনে রাখবা, ক্যাথেটার যখন ইনসারশন করা হবে, যদি খুব কেয়ারফুলি ইনসারশন না করা হয়, অ্যাসেপসিস মেনটেন না করা হয়, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের ব্যাকটেরিয়া হতে পারে। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি সব জায়গায় হয় যদি লং টাইম ক্যাথেটার রাখা হয়। আচ্ছা, এখানে কি বলছে খেয়াল করো। ইন পেশেন্ট উইথ এ ইউরিনারি ট্র্যাক্ট ব্যাকটেরিয়া ইনক্রিজেস দ্য রিস্ক অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিমিয়া 5-fold। খেয়াল করো, ইন পেশেন্ট উইথ ইউরিনারি ক্যাথেটার, পেশেন্টের যদি আমি ইউরিনারি ক্যাথেটারাইজ করে রাখি, তাহলে সেই পেশেন্টের ব্যাকটেরিয়া হতে পারে, খুব ইজি কথা। এবং এই ব্যাকটেরিয়া হওয়ার কারণে পেশেন্টের ব্যাকটেরিমিয়া হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, অলমোস্ট 5-fold বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে পারি? আমরা যেটা বললাম, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে লং টার্ম ক্যাথেটারাইজেশনের এটা একটা ব্যাড ইফেক্ট। তো আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যখন ইনসারশন করব তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক মেনটেন করব, আমরা অ্যাসেপসিস মেনটেন করব, এবং আমাদের পেশেন্টের ক্যাথেটারের ইন্ডিকেশন শেষ হয়ে যাওয়ার পরে, প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটা রিমুভ করে ফেলবো। এটা হচ্ছে আমার অ্যাসিমটোমেটিক ক্যাথেটার রিলেটেড ব্যাকটেরিয়া। লাস্ট টপিক ইউটিআইয়ের ক্ষেত্রে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অর্থাৎ আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। খেয়াল করো, আমরা এতক্ষণ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে কথা বলছিলাম, এখন আমরা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে কিছু কথা বলবো। দুইটার মধ্যে অনেকটা মিল আছে, অ্যান্টিবায়োটিক থেরাপিতে মিল আছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু পার্থক্য। অ্যান্টিবায়োটিক থেরাপিটা কীভাবে হবে আমরা সেটা তো অ্যান্টিবায়োটিক প্রথমে যে অ্যান্টিবায়োটিক যে টেবিল ছিল ওখান থেকে আমরা অলরেডি বলে আসছি। এখানে জাস্ট আমরা কিছু সিমটম নিয়ে আলোচনা করব। খেয়াল করো, যদি কারোর পাইলোনেফ্রাইটিস থাকে, পাইলোনেফ্রাইটিস মানে হচ্ছে রেনাল পেলভিস ইনফেকশন হয়ে গেছে। ঠিক আছে, যদি এটা হয়, এখানে আমরা 3টা ক্লিনিক্যাল ট্রায়াড পাবো। একটা হচ্ছে লোইন পেইন পেতে পারি, লোইন পেইন থাকবে, পেশেন্টের ফিভার থাকবে, এবং পেশেন্টের রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস অন ওভার দ্য কিডনি, মানে হচ্ছে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস থাকবে। এই 3টা ফিচার যদি আমি পাই, তাহলে আমার মাথায় রাখা লাগবে যে পেশেন্টের অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের পেশেন্ট। আচ্ছা, এটা কেন হতে পারে? কিডনি তো অনেক উপরে থাকে, তো যদি কোনো কারণে আমাদের সিস্টাইটিস হয়, ইউরেথ্রাইটিস হয়, সেখান থেকে অ্যাসেন্ডিং ইনফেকশন হতে পারে,
অর্গানিজম ওখান থেকে চলে যেতে পারে। এভাবে আমাদের অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হতে পারে। আচ্ছা, এর কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর আছে। তার মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট হচ্ছে সিস্ট। যদি আমরা জানি পলিসিস্টিক কিডনি থাকে, কিডনিতে যদি সিস্ট থাকে বা রিনাল স্কারিং থাকে, এই ক্ষেত্রে পাইলোনেফ্রাইটিস হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। আমরা আসলে পাইলোনেফ্রাইটিস নিয়ে ভয় পাই কেন? কারণ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস একটা মোস্ট সিভিয়ার কমপ্লিকেশন হচ্ছে একিআই, অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এই যে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তাদের কোএক্সিস্টিং ডিজিজের কারণে এটা রিস্কটা অনেক বেড়ে যায়। যেমন ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক ইউরিনারি অবস্ট্রাকশন, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। খুব ইম্পর্টেন্ট, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি অর্থাৎ অ্যানালজেসিক খাওয়ার কারণে, এনএসএড খাওয়ার কারণে যার কিডনি শাটডাউন হয়, এবং সিকল সেল অ্যানিমিয়া। এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। লাস্টলি, ইনফেকশন অফ দ্য সিস্ট ইন দ্য পলিসিস্টিক কিডনি রিকোয়ার প্রলং অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। যদি সিস্টটা পলিসিস্টিক কিডনির ক্ষেত্রে সিস্ট ইনফেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রলং অ্যান্টিবায়োটিক থেরাপি লাগবে। আমরা একটু আগে বলছি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক চয়েস হচ্ছে সেপ্রোফ্লক্সাসিন এবং তার ডিউরেশন হচ্ছে 14 দিন। তো আমরা এখানে আজকে শেষ করছি। আশা করছি তোমরা মোটামুটি সবই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সে কমেন্ট সেকশনে করলে আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।